নক করার আওয়াজটা আরো জোর হয়। তে এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয়। কিন্তু সমস্যা হলো ও তো শাড়ি পরতে পারে না, কোনোদিন তো ও এইসব শাড়ি পরেও নি। তো কি করবে এখন? তে শাড়ি হাতে নিয়ে ভাবছে, ঠিক তখন আবার কেউ নক করতে থাকে। তে আর না ভেবে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে নেয়। ও রেগে যায়, মনে মনে বলে আজ বের হয়ে গুন্ডাটাকে দিব, অনেক সহ্য করেছি আর না। তে চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় আর বলে, কি হয়েছে আপনার? আমায় কি শান্তি করে শাওয়ারও নিতে দিবেন না নাকি? এত নক করা লাগে কেন? সারা রাত আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি আপনার? সকাল থেকে আবার শুরু করলেন। এক নাগারে কথাগুলো বলে তে সামনের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক ওর দিকে তাকিয়ে হাসছে, আর জঙ্কুকের পাশে জিমিনও দাঁড়িয়ে আছে। জিমিনও হাসছে মুখ টিপে টিপে। জিমিনকে দেখে চমকে যায়, কারণ ও কথাগুলো জঙ্কুককে বলেছে। কিন্তু জিমিন কখন এলো? লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, সবাই তো জানি জঙ্কুক ওর স্বামী। রুমে বাজে কথা বাজে ব্যবহার করে, কিন্তু কেউ তো তা জানে না। এখন জিমিনের সামনে জঙ্কুককে এইভাবে কথা বলা ঠিক হয়নি, তা ভেবে তে একটু অস্বস্তি লাগছে। থাক বৌমনি, আর লজ্জা পেতে হবে না, হেসে হেসে বলল জিমিন। আসলে অনেকক্ষণ যাবত, থাক আর বলতে হবে না। আর কি যেন বলছিলে তখন? কে তোমার সারা রাত কষ্ট দিয়েছে? চোখ মেরে কথাটা বলল জিমিন। যেমন ভাই ঠিক তার তেমন বোন, শুধু কেমন করে অন্যকে হেনস্থা করবো তাই নিয়ে থাকে। এখন কি বলবো? জঙ্কুকের দিকে অসহায়ভাবে তাকিয়ে মনে মনে ভাবছে তে। জঙ্কুক এবার জিমিনের কান ধরে বলল, তোর না শুনলেও চলবে। আহ দাদা ছাড় না, লাগছে তো। আর আমি তোকে বলিনি, বৌমণিকে বলেছি। আর সেই বউটা যে আমার আইছে বউ সোহাগী। এত যখন দরদ, তাহলে আমার এত সুন্দর গোলুমলু বৌমণিকে কষ্ট দিলি কেন? এই তুই যাবি এখান থেকে? যা বাবা, আমি কি করলাম তুমি বলো বৌমণি? এদের ভাই বোনের লজ্জা বলতে কি কিছুই নাই? এত বড় হয়ে গেছে, তাও ঝগড়া এমন ভাবে করে দেখে মনে হবে 5 বছরের বাচ্চা। মনে মনে বলল তে। কি গো বৌমণি, কোথায় হারিয়ে গেলে? হালকা ধাক্কা দিয়ে বলল জিমিন। এই 1 মিনিট। একে বৌমণি, আমি তো কথা বলতে বলতে তোমায় এতক্ষণ খেয়াল করিনি যে তুমি কি পরেছো। এ কি পরেছো? শাড়ি তো এভাবে পরে নাকি? দেখে তো মনে হচ্ছে শাড়ি না, লুঙ্গি। এবার লজ্জায় পড়ে গেল, মনে মনে বলল, ওরা দুজনেই আমার শাড়ি পরা নিয়ে হাসাহাসি করেছে। আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে? মনে হচ্ছে দুই ভাই বোনের মুখের মধ্যে ঝাল মরিচের গুঁড়ো দিই আমায় নিয়ে হাসাহাসি করা। আমি সব সুদে আসলে উসুল করে নেব। জঙ্কুক এবার হেসে বলল, আরে জিমিন, তোর বৌমণি মনে হচ্ছে শাড়ি দিয়ে লুঙ্গি পরার প্র্যাকটিস করছে। কি গো বলো? এত বড় অপমান, আর এমন ভাবে কথা বলছে আমার সাথে, মনে হয় কতই না ভালোবাসে আমায়। কি গো? হ্যাঁ গো। থাক, কিছু আর বলি না, চুপ থাকাই ভালো। হেসে নাও তোমরা, আমায় তো চিনোনি। আমার নামও তে, সবাইকে দেখে নেব। আগে পাপা এসে আমায় নিয়ে যাক। দাদা, তুই আর বৌমণিকে লজ্জা দিস না, আমি বরং তোমার সুন্দর করে শাড়ি পরিয়ে দিই। বৌমণি, এই তুই কেন ওকে শাড়ি পরিয়ে দিবি? কেন পরাবো না? ওকে কিছু পড়াতে হবে না তোর। না, অনেক হয়েছে। জিমিন তো ভালোই বলেছে, আর গুন্ডাটা বলছে কিছু পড়াতে হবে না। আমার খুব রাগ লাগছে ওর কথা শুনে। কেন পড়াতে হবে না? ও তো পরিয়ে দিতে চাচ্ছে, আপনার সমস্যা কি? আর কিছু পড়তে দিতে নিষেধ করছেন কেন? তবে কি আমি জন্মদিনে ড্রেস পরে বাইরে যাব? জঙ্কুক ও জিমিন একসঙ্গে বলে উঠল। মানে? মানে বুঝলে না? যখন জন্ম নিয়েছি তখন তো কোনো ড্রেস পরা ছিল না, তাই বলছি জন্মদিনের ড্রেস। যা, আমি রাগের মাথায় কি বলে ফেললাম। এখন কি হবে? যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। জিমিন আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। জঙ্কুক ওর কথা শুনে হাসবে না কান্না করবে বুঝতে পারছে না, বাট ওর সামনে হাসা যাবে না। এদিকে এসো। আমায় বলছেন? এই রুমে কি তুমি ছাড়া আর অন্য কেউ আছে? ধমক দিয়ে বলল জঙ্কুক। সব সময় শুধু ধমক দেয় কেন রে? জন্মের পর কি আপনার মা মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছে? জঙ্কুক এবার তের কাছে এসে বলল। তা তখন কি যেন বলছিলে? কিছু বলিনি তো। ও তাই? তে শাড়ির আঁচলায় হাত দিয়ে ধরল জঙ্কুক। কি আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? আর আমার শাড়িতে হাত দিয়েছেন কেন? প্লিজ আমার ছেড়ে দিন, আমার কাছে আসবেন না।
কেন? তোমার কাছে গেলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? তে আরো কাছে গিয়ে বলল জাঙ্কুক। না, আমার কেমন জানি লাগছে। কাপা কাপা কণ্ঠে বলল তে। কেমন লাগছে? আমার দিকে এসো, আমি শাড়ি পরিয়ে দেব তোমায়। সব সময় না রোম্যান্স করার মুডে থাকি না তোমার মতো, ধমক দিয়ে বলল জাঙ্কুক। ওর ধমক খেয়ে চোখ খুলে তাকালাম, তাকিয়ে দেখি আমার শাড়ি পরা হয়ে গেছে। অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তো মাফিয়াটা। বাটনা ছোঁয়াগুলো আমায় কেমন জানি পাগল করে দিচ্ছিল। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মনে মনে বলল, ওর ঠোঁট দুটো আমায় নেশার মতো টানছে ওর কাছে। আমি ওর খুব কাছে গিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়েই দিব, তখনই আমি কিছু দেখিনি। জাঙ্কুক সরে যায়, তে খুব লজ্জা পেয়ে যায়। জাঙ্কুক বলে, তোর আবার কি হলো? যখন তখন নক না করে এসে পড়িস। এবার আমি একা আসিনি দাদা, আমার সাথে আর একজন এসেছে। এই তো দেখো। তাকিয়ে দেখলাম মণিমা এসেছে। যা, মণিমা কিছু দেখেনি তো? আমিও না কোথায় আমার প্রতিশোধ নিব তা না করে ওর সাথে আমার সব বুঝিয়ে নিতে হবে। ওর প্রতি দুর্বল হলে চলবে না, মনে মনে বলল জাঙ্কুক। ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে তোমাদের সাথে। লিজা আর জিমিন চলে যায় আর আমি ওনার দিকে তাকালাম। 1 মিনিটের ব্যবধানে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমার খুব ভয় লাগছে। কিছুক্ষণ আগেই এই চোখে ভালোবাসা দেখেছি, আর এখন না। আমি কেন সব ভাবছি? আমার তো পালাতে হবে এখান থেকে। এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না, জানে মেরে দিব। মনে থাকে যেন কথাটা। এসব কথা যেন মণিমা জানতে না পারে। সবার সামনে আমার সাথে ভালোভাবে কথা বলবি। এই দাগগুলো ঢেকে রাখ। যদি ভুলেও কেউ দেখে তাহলে তোর এমন অবস্থা করব 3 মাস বেড থেকে উঠতে পারবি না, মনে থাকে যেন। ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় জাঙ্কুক। তার চোখ দিয়ে পানি পড়ছে, শব্দ করে কান্না করতে পারছে না। ও খুব ভয় পেয়ে আছে, আর পাবে নাই বা কেন? কেউ যদি এভাবে যখন তখন গান নিয়ে ভয় দেখায়, এমন ভাবে কথা বলে, তাহলে যে কোনো মেয়েই ভয় পাবে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে কেন এমন করছে জাঙ্কুক। ওর দোষটা কি? একটু আগে জাঙ্কুকের চোখে তের প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে তে, তাহলে এখন কোনটা ওর আসল রূপ? না, আমি আর পারছি না। আমি মুক্তি চাই এখান থেকে। বাবা, তুমি কোথায়? এদিকে মণিমা আর জিমিন ডাইনিং এ বসে ওয়েট করছে তে আর জাঙ্কুকের জন্য। হঠাৎ মেন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভিতরে আসে। জিয়ন, জাঙ্কুক, কোথায় তুই? শয়তানের বাচ্চা, আমার তেকে ফিরিয়ে দে। আমি এসেছি তোর মতো শয়তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যেতে। মিনহো, এসেছিস বাবা? না, আমি কি করছি? আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। আমার মিনহো তো মরে গেছে সেই দিন, যেদিন আমি আমার সব কিছু হারিয়েছি। মিনহো জিয়ন প্যালেসে প্রবেশ করে, কিন্তু সে আজকে একা আসেনি। কমিশনারকে সাথে নিয়ে এসেছে তার কলিজার টুকরাকে নিয়ে যেতে। কার এত বড় সাহস জিয়ন প্যালেসে এসে লিজার সামনে উচ্চ স্বরে কথা বলে? মণিমা মরে গেছে। মিনহো চুপ করে যায়। সকালবেলা আমার বাসায় এভাবে চিৎকার করছেন কেন? আর কমিশনার যে, আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার টাকা ফিলিক্সের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। না মানে ম্যাডাম। তে ওর বাবার কথা রুম থেকে শুনতে পারে। ওর চোখের পানি মুছে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, আর তখনই জাঙ্কুক তের হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ? ধমক দিয়ে বলল জাঙ্কুক। হাত ছাড়ুন আমার। এই কদিনে অনেক অত্যাচার করেছেন আপনি। আমার পাপা এসেছে, আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি আপনাকে দেখে নিব, পুলিশে দিব আপনাকে। ও, তোতা পাখির মুখে দেখছি কথা ফুটেছে। একটু আগে তো এত কথা মুখে ছিল না। তোমার পাপার সাহস থাকলে তো তোমায় আমার কাছ থেকে নিয়ে যাবে জান পাখি। তুমি আমার কাছ থেকে কোনোদিনও ছাড়া পাবে না। এই জাঙ্কুক যতদিন বেঁচে আছে তেকে ছাড়বে না। তোমায় আর তোমার পাপাকে তো আমি তিলে তিলে মারবো ময়না পাখি। তের হাত শক্ত করে ধরে বলল জাঙ্কুক। তে খুব কান্না করছে। কেন করছেন আমার সাথে এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে এমন কেন করছেন আমার সাথে? প্লিজ আমায় যেতে দিন। কান্না করতে করতে জাঙ্কুকের পা ধরে তে।
তের চোখের পানি দেখে ও কিছুটা নরম হয়, কিন্তু পুরনো সব কথা মনে করে জঙ্কুক নিজেকে শক্ত করে। এমি, ওঠো, একদম আমার পা ধরবে না। আর এই ন্যাকা কান্না থামাও। তোমরা মেয়েরা এই ন্যাকা কান্না ছাড়া আর কিছুই পারো না। আমি যা বলবো তাই করবে, আমার কথা একদম এদিক সেদিক করবে না। তুমি তোমার পাপার সাথে যদি যেতে চাও তাহলে আমি কিন্তু তোমায় সহ তোমার পাপাকে জানে মেরে দিব। সেদিনের কথা মনে করে দেখো জানেমান। গানটা বের করে তেকে দেখিয়ে দেখিয়ে বলে জঙ্কুক। তের সেদিনের কথা মনে পড়ে যায়। তের কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতেই যাবে, তখনই একটা ছেলে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসে। পিছনে কতগুলো গুন্ডার মতো লোক ছুরি নিয়ে লোকটাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটির সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে বের হয়, দেখতে পুরো হিরোর মতো। ব্ল্যাক কোট ও প্যান্ট, চোখে সানগ্লাস, অনেক হাইট। ছেলেটা আর কেউ না, জঙ্কুক। তে কিছুদিন আগে থেকে জঙ্কুককে চিনত, বাট সেভাবে না। জঙ্কুক গার্ড নিয়ে ওই লোকটাকে ধরে, কি যেন বলে। লোকটিকে তারপর শুট করে দেয়। তে খুব ভয় পেয়ে যায়। জঙ্কুক যে এরকম ও জানতো না। তে চিৎকার করে ওঠে। জঙ্কুক তাকে দেখে ফেলে এবং তার লোকরাও। জঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তে খুব ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা। চোখের সামনে কেউ যদি কোনো জলজ্যান্ত মানুষকে মেরে ফেলা দেখে তাহলে তার এমনই হবার কথা। জঙ্কুক এসে তেকে জোর করে গাড়িতে ওঠায়। তারপর কাহিনী তো তোমরা সবাই জানো চাঁদ পাখিরা। জঙ্কুকের ধমকে বাস্তবে ফেরে তে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কি করবে বুঝতে পারছে না। এখানে থাকলে ওই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার উপর অমানবিক অত্যাচার করবে। আর এখান থেকে বের হলেও আমার সহ পাপাকেও মেরে ফেলবে। না, আমি আমার পাপাকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার পাপার কিছু হয়ে যাক আমি তা চাই না। আমি বরং এখন ওর কথা শুনি, পরে সুযোগ বুঝে পালিয়ে যাব। মনে মনে কথাগুলো বলল তে। জঙ্কুক থেকে ঝাঁকিয়ে বলে, চলো, যা করার আমাকেই করতে হবে। জঙ্কুক ওর ফোন বের করে ফিলিক্সকে ফোন দেয়। ফিলিক্স, তুই শুভ ও কিছু ছেলেকে নিয়ে আমার বাসার সামনে আয় এখনই। কাজটা আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। তের হাত পা সহ পুরো শরীর কাঁপছে, কারণ কাজটা কি ও ভালো করেই জানে। তে না বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। তে বলে, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমার পাপার কোনো ক্ষতি করবেন না, প্লিজ। জঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে মিনহো চিৎকার করে বলছে, জঙ্কুক, কই তুই? বের হ, আমার মেয়েকে ছেড়ে দে, আমি তোকে পুলিশে দেব। জানোয়ার, তুই আমার মাথায় গান ঠেকিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিস। আরে তুই তো একটা মাফিয়া রে। আমি তোর শাস্তির ব্যবস্থা করে এসেছি। ভিতর মতো লুকিয়ে না থেকে বের হয়ে আয়। মিনহোর কথা শুনে লিজা বলল, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমার সামনে কেউ উচ্চস্বরে কথা বলে না। ও যা করেছে বেশ করেছে, আমিও দেখে নিব। আমি থাকতে কি করে আমার মেয়েকে নিয়ে যান, আর জঙ্কুককেই বা কি করে শাস্তি দেন, আর নিচু গলায় কথা বলুন। ছি মণিমা, তুমি একটা মাফিয়ার পক্ষ নিয়ে কথা বলছো, যে কিনা আমার মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে জোর করে। আমি কারো মণিমা না, আমি লিজা। আরো মাফিয়া হলেও খুনি নয়, অন্যের বিশ্বাস ভেঙে ফেলে না, কাছের মানুষের ক্ষতি করে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না। কথা শেষ করার আগেই জঙ্কুক তেকে নিয়ে ড্রয়িং রুমে আসে। এসেও সোফায় পায়ের ওপর পা তুলে বসে, এমন ভাব করে মনে হয় কিছুই হয়নি। জঙ্কুক ইশারায় তেকে বসতে বলে ওর পাশে। তে ওর পাপার দিকে একবার তাকিয়ে জঙ্কুকের কথা অনুযায়ী ওর পাশে বসে। কমিশনার, এই সেই মাফিয়া, জঙ্কুককে দেখিয়ে বলল মিনহো। শ্বশুরমশাই, আমি আপনার একমাত্র মেয়ের বর, সো আমি আপনার মেয়ের জামাই, তাই না? কি যাতা বলছিস? তুই আমার মেয়ের জামাই না, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করেছিস। আমার মেয়ের তো বিয়ের বয়সই হয়নি আইনগতভাবে, তুই একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে করেছিস। কমিশনার, এই মাফিয়াটাকে অ্যারেস্ট করুন। কমিশনার চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্কুক হাসছে। কি হলো কমিশনার, এখনো দাঁড়িয়ে আছেন কেন? এই মাফিয়াটাকে অ্যারেস্ট করুন।
কমিশনার কেন আমায় অ্যারেস্ট করবে? আমার অপরাধটা কি? আর আমি আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছি, তার প্রমাণ আছে। শয়তান, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করেছিস, আবার বলছিস কি অপরাধ করেছিস? তোকে এবার উচিত শিক্ষা দিব জেলে দিয়ে। কি প্রমাণ আছে আমি আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছি? প্রমাণ আমি নিজেই। কমিশনার তো আর আপনার মুখের কথা শুনে আমায় নিয়ে যাবে না। আমার কথা না শুনলে কি আমার মেয়ের কথা তো শুনবে। প্রিন্সেস, তুমি বলে দাও যে ও তোমায় জোর করে বিয়ে করেছে। তেকে উদ্দেশ্য করে বলল মিনহো। তে মাথা নিচু করে চুপ করে আছে। ও কি বলবে বুঝতে পারছে না। বাবার কথা অনুযায়ী বললে জঙ্কুকদের সোজা উপরে পাঠিয়ে দেবে। কি হলো জান পাখি, বলো, হেসে হেসে বলল জঙ্কুক। তে জঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নিচু করা অবস্থায় বলে, কেউ আমায় জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছায় ওনাকে বিয়ে করেছি, এটা সত্য। ওনার কোনো দোষ নেই কমিশনার। কি বলছিস মামুনি? ও তো তোমায়... না, এ হতে পারে না কমিশনার। ও আমার মেয়েকে ভয় দেখিয়ে সব বলতে বাধ্য করছে। আপনি আমার কথা বিশ্বাস করুন মামুনি, তুমি সব সত্যি বলে দাও, কোনো ভয় নেই তোমার। আমি আপনার মেয়ের কথা শুনেছি, ওকে কেউ জোর করে বিয়ে করেনি। সো এই ব্যাপারটা এই অবধি শেষ করেন। আচ্ছা মানলাম ওকে কেউ জোর করে বিয়ে করেনি, কিন্তু আমার মেয়ে তো নাবালিকা, ও যা বলবে তা তো হবে না। কমিশনার জঙ্কুকের দিকে তাকালে জঙ্কুক তাদের রেজিস্ট্রি পেপার দেখায়, যেখানে তের বয়স 18 বছর 7 দিন দেওয়া আছে। না, এটা হতে পারে না, এটা মিথ্যে কথা বলছে। কমিশনার, ওকে অ্যারেস্ট করুন। সরি স্যার, প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। তে ম্যাডামের কথা অনুযায়ী উনি সম্পূর্ণ নির্দোষ। এই তো কমিশনার সাহেব সব বুঝেছে, আমার শ্বশুরমশাইকে একটু বুঝিয়ে দিন। শয়তানি হাসি দিয়ে বলল জঙ্কুক। মিনহো রেগে একাকার হয়। তে খুব কান্না করছে, ওর ইচ্ছা করছে ওর পাপাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তার উপায় নেই। লিজা কমিশনারকে উচ্চস্বরে চিৎকার করে বলে, কি কমিশনার, জঙ্কুক নির্দোষ তো এখন? সরি ম্যাডাম, অ্যান্ড সরি আপনাকে এভাবে ডিস্টার্ব করার জন্য। আমি তাহলে আসি এখন। আর মিস্টার মিনহো, এরপর থেকে প্রমাণ ছাড়া কথা বলে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। কমিশনার চলে যায়। তুমি এমন করলে কেন মামুনি? ওরা তোমায় ভয় দেখিয়েছে, তাই তো? তুমি কোনো ভয় পেও না প্রিন্সেস, আমি তোমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তে কান্না করতে করতে ওর পাপাকে জড়িয়ে ধরেছে। উফ, এসব ন্যাকা কান্না বন্ধ করুন তো শ্বশুরমশাই। মেয়েকে দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন আপনি নাতি নাতনির মুখ দেখতে পারেন। মুখ সামলিয়ে কথা বল শয়তান, সেই দিন কখনোই আসবে না। অনেক হয়েছে, আর না, আমার বাড়িতে এসব চলবে না। জঙ্কুক, এখনই অফ করো। আর মিনহো, আপনি এখন আসতে পারেন। আজ যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। শ্বশুরমশাই, সবে তো শুরু, সব হিসাব নিব আমি, কাউকে ছাড়বো না। আপনার মেয়েকে তো নয়, কারণ ও হচ্ছে মিনহোর উইকনেস পয়েন্ট। আর এ তো এখন আমার বিয়ে করাবো। শয়তানি হাসি দিয়ে বলল জঙ্কুক। মিনহো এরপর চলে যায়। লিজা বলল, সবাই ডাইনিং টেবিলে এসে বসো, আর এই ব্যাপারে সবাই যেন আর কোনো কথা না হয়। সবাই বসে, কিন্তু তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে দৌড়ে তার রুমে যায়। জঙ্কুক রেগে লাল হয়ে ওঠে, কিন্তু লিজা জঙ্কুকের হাত ধরে বসিয়ে দেয়। জিমিন আর বাড়িতে বাকি সবাই কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে। সবাই নীরব দর্শকের মতো দেখছে। এদিকে তে এসে বেডের উপর শুয়ে কান্না করছে। কেন হচ্ছে ওর সাথে এমন? ওর কি দোষ? আর জঙ্কুক কেন বারবার প্রতিশোধের কথা বলছে? কিসের প্রতিশোধ, যার জন্য তের মতো একটা সহজ সরল নিষ্পাপ পিচ্চি মেয়েটাকে এভাবে নিজের জীবন বিলিয়ে দিতে হচ্ছে? জঙ্কুকের সাথে তের বয়সের অনেক পার্থক্য। তের বয়স 17 আর জঙ্কুকের 28, কিন্তু জঙ্কুক দেখতে খুবই সুন্দর, বলার মতো না। এক কথায় সুদর্শন পুরুষ। তে সব ভাবছে, হঠাৎ ডোর ওপেন করার আওয়াজ আসে। ও চমকে যায়, পিছনে তাকিয়ে রাখে মণিমা এসেছে।
তে মণিমার দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। ওর চোখের পানি কিছুতে আটকে রাখতে পারছে না। কিছু করার ছিল না ওর, মিথ্যা বলা ছাড়া। এই নরক থেকে যাবার সব পথ বন্ধ করে দিল ওই মাফিয়াটা। লিসাতের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। তে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। লিজাতে তাকিয়ে থাকা দেখে ওর চোখের পানি মুছে দেয়। মনে মনে বলে, আমি এই ছোট্ট মেয়েটার কষ্ট সহ্য করতে পারছি না। আমি তো জানি আমার জঙ্কুক কেমন। ও তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেনি। ও তো বিয়ে করেছে ওর বাবার ও ওর পরিবারের করা পাপের প্রতিশোধ নিতে। কিন্তু ওর তো কোনো অপরাধ নেই। আমারও কিছু করার নেই। আমি জানি জঙ্কুক খুব রাগী, জেদি, একঘেয়ে ছেলে। আমি যদি এই মেয়েকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করি, ও হয়তো আমায় কিছু করবে না, কিন্তু তেকে যেখানে যাক না কেন ঠিক খুঁজে বের করবে। তারপরে হয়তো ওকে জানে মেরে দিবে। না, এ হতে দেওয়া যাবে না। জঙ্কুকের এই প্রতিশোধের খেলা বন্ধ করতেই হবে। আর এটা করতে পারবে একমাত্র তে। আমিও তেকে এই ব্যাপারে সব ধরনের সাহায্য করব। এসব ভাবতে ভাবতে লিজার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। তার তের চোখ এড়ালো না। তে লিজাকে বলল, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? ওই মাফিয়াটা কি আমার মতো তোমাকেও বকে, মারে? অসহায় ভাবে লিজাকে প্রশ্ন করে তে। লিজা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস ঠিক বুঝতে পারছে যে জঙ্কুক মেয়েটাকে ভয় দেখায়, তার সাথে মারেও। আমি জানি ও ভয় দেখিয়ে আটকে রেখেছে, কিন্তু মারবে এটা আমি ওর থেকে আশা করিনি। ও প্রতিশোধের নেশায় কি করে পারলো এই বাচ্চা মেয়েটাকে মারতে, যে কিনা এখনো নিজের হাত তুলে খেতেই পারে না। ছি, জঙ্কুক, মনে মনে বলল লিজা। তে, মার কান্না করতে হবে না, খেয়ে নাও। তুমি এভাবে কান্না করলে তোমার কাছের মানুষদের কষ্ট হবে। তারা তো তোমার চোখের পানি দেখতে চায় না, তারা সব সময় দেখতে চায় তুমি হাসি খুশি থাকো। এখন খেয়ে নাও, কেমন? কিন্তু মণিমা, ওই মাফিয়াটা চায় না যে আমি খুশি থাকি। ও সব সময় আমায় কষ্ট দেয়। আমি বুঝতে পারছি না মণিমা, ও কেন আমার সাথে এমন করছে। কান্না করতে করতে বলল তে, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো, একটু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন তোমার মাফিয়ার করা অন্যায়ের মোকাবেলা করবে কিভাবে? মণিমা, তুমি ঠিক বলেছ, আমার খেতে হবে। আমি ওকে শাস্তি দেব, কিন্তু আমি তো নিজে খেতে পারি না। পাগলি মেয়ে, আমি আছি তো। এই নে, হা করো। লিজা তেকে খাইয়ে দিচ্ছে, আর তে লিজার দিকে অপলক চেয়ে আছে আর খাচ্ছে। কি হলো, কি দেখছো ওরকম করে? দেখছি তুমি কত যত্ন করে আমায় খাইয়ে দিচ্ছ। পাপা ছাড়া আমায় কেউ এভাবে খাইয়ে দেয়নি। জানো, আজকে মাম্মামের কথা খুব মনে পড়ছে। আমার মাম্মাম বেঁচে থাকলে হয়তো আমায় এভাবেই খাইয়ে দিত। আমি তাকে দেখিনি। ছোটবেলায় পাপাকে মাম্মামের কথা বললে পাপা বলতো আমার মাম্মাম নাকি আকাশের তারা হয়ে গেছে, আমায় দেখতে পারে দূর থেকে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মাম্মাম যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা যায় না। পাপা জাস্ট আমার সান্ত্বনা দিত। কান্না করতে করতে কথাগুলো বলছে তে। পাগলি মেয়ে, কান্না করছো কেন? আমি আছি না, আমি তোমাকে রোজ খাইয়ে দিব এভাবে। চোখের পানি মুছে দিয়ে বলল লিজা। ইস, কি কষ্ট মেয়েটার ভেতরে। আর একে জঙ্কুক সব ধরনের টর্চার করে। ও ঠিক করেনি, ওকে বলতেই হবে কেন তেকে এভাবে গায়ে হাত তুলেছে। মনে মনে বলল লিজা। তেমা, তুমি রেস্ট নাও, আর যা লাগবে তুমি আমায় বলবে, লজ্জা পাবে না, কেমন? বলে চলে যায় লিজা। গিয়ে দেখে জঙ্কুক ড্রয়িং রুমে বসে সোফায় ল্যাপটপে নিজের অফিসের কাজ করছে। জঙ্কুক, আমি তোকে কিছু বলতে চাই। এভাবে পারমিশন নেওয়ার কি আছে? যা বলার বলো মণিমা। তুই মেয়েটার গায়ে হাত তুলেছিস কি মনে করে? তুই কি মানুষ? মেয়েটা কান্না করছে, তুই ভালো করেই জানিস ওর বাবা ওকে অনেক যত্নে বড় করেছে। ওর গায়ে ফুলের টোকাটা অব্দি দেয়নি, আর তুই কি না? আমি তোর কাজগুলো দেখে অবাক হচ্ছি। তুই কি আমার সেই ছোট্ট জঙ্কুক যে কিনা অন্যর কষ্টে কান্না করতো? না, আমি তো সেই জঙ্কুককে খুঁজে পাচ্ছি না তোর মধ্যে। তুই তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিস। ওই বাচ্চা মেয়েটাকেও ছাড় দিলি না। ওর তো কোনো দোষ নেই, কেন করছিস ওর সাথে এমন? ব্যাস মামুনি, অনেক বলে ফেলেছো। আর ওর দোষ, ও মিনহর মেয়ে। আর হ্যাঁ, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। আমি প্রতিশোধ চাই,
প্রতিশোধ, চরম প্রতিশোধ বলে জাঙ্কুক রাগী লুক নিয়ে রুমের দিকে যায়। কাজটা কি ঠিক হলো? ও যদি এখন আমার রাগটা তের উপর ছাড়ে, আমি কিভাবে এই দুই পরিবারের প্রতিশোধ খেলা বন্ধ করব? আল্লাহ আমায় সাহায্য করুন। জাঙ্কুক ওর রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আজ তের কপালে দুঃখ আছে। এদিকে তে বেডে শুয়ে আছে আর ভাবছে মনিমা কত ভালো, ওকে কত যত্ন করে। জিমিনও খুব ভালো, কিন্তু এই মাফিয়াটা খুব বাজে। ও যদি ভালো হতো তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। আমি রোজ রোজ স্বপ্নে ওই রাজকুমারকে দেখতাম, ঠিক জাঙ্কুকের মতো। যা, আমি কি ভাবছি? আমার ওর কথা এত ভাবলে চলবে না। আমি সব নায়িকাদের মতো প্রেমে পড়তে চাই না। তে সব ভাবছে, কেউ রুমে ঢুকে পড়ে। তে তাকিয়ে দেখে জাঙ্কুক। বাহ বাহ, মাফিয়াটাকে তো দেখতে দারুণ লাগছে। ব্লু শার্ট, স্যুট, ব্ল্যাক প্যান্ট, ক্রাশ খাইলাম। আরে তে, কি ভাবছিস তুই? জাঙ্কুক এসে তেকে এক ঝটকানি দিয়ে বেড থেকে নামিয়ে ওর দু হাত জোরে ধরে আর বলতে থাকে, কি মনে করেছিস তুই? নিজেকে চালাক ভাবছিস খুব, তাই না? মনিমাকে আমার নামে বিচার দিবি আর জাঙ্কুক ভয় পেয়ে তোকে তোর বাড়িতে দিয়ে আসবে। আরে এই জাঙ্কুক কাউকে ভয় পায় না। তুই মামনিকে বলে যে ভুল করেছিস তার শাস্তি পাওয়ার জন্য রাতে ওয়েট করিস বলে জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওয়াশরুমে যায়। তে কান্না করছে আর ভাবছে ওর আর এক মুহূর্ত এখানে এই জানোয়ারটার সাথে থাকবে না, যে কিনা নিজের বউকে সম্মান দিতে জানে না, সব সময় অত্যাচার করে। এসব ভাবতে ভাবতে তে খেয়াল করে যে বেড সাইডের উপর জাঙ্কুকের ফোন রাখা। ও ফোনটা নেয় আর আশ্চর্যের বিষয় যে ফোন লক করা ছিল না। তে এত কিছু না ভেবে ওর পাপাকে কল দেয়। প্রথমবার কল দিতে রিসিভ করেনি, তে আবারও দেয়, এবার রিসিভ করে। তে পাপা বলে, ঠিক তখনই ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় জাঙ্কুক। জাঙ্কুককে দেখে তের গলা শুকিয়ে যায়। জাঙ্কুক ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে। তের দিকে রাগি চোখে তাকায়, মনে হয় এখনই গিলে খাবে। তে ভয় পেয়ে চোখ বন্ধ করে আর কান্না করতে থাকে। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায় আর যাওয়ার আগে দরজাটা গায়ের জোরে লাগিয়ে দেয়। তে ভাবছে ও কিছু বললো না, কিন্তু আমায় যে করে হোক এখান থেকে যেতেই হবে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। তে উঠে দরজা খুলতে নেয়, কিন্তু ও পারে না, কারণ বাইরে থেকে লক করা। ও কান্না করতে থাকে। ওর সব পর্যে জাঙ্কুক বন্ধ করে দিয়েছে। হঠাৎ তের ঘাড়ে কারো স্পর্শ পায়। তাকিয়ে দেখে জিমিন এসেছে। জিমিনের দিকে করুণ চোখে তাকাইতে জিমিন রুমে এসে দেখে তে কান্না করছে। রুম বাহির থেকে লক করা ছিল। জিমিন যে রুমে এসেছে তের সেদিকে কোনো খেয়াল নেই। তে তো ভাবছে ও কি করে এই নরক থেকে বের হবে। ওর যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না। হঠাৎ করে তে জিমিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তোমার ভাইয়া আমায় শেষ করে দিল। সব থেকেও আমি আজ একা। আমার পাপার থেকে আমায় নিয়ে এসেছে। প্রতি মুহূর্তে আমায় কষ্ট দিচ্ছে। আমি কি অপরাধ করেছি? তুমি বলো, কোন পাপের শাস্তি আমি পাচ্ছি? আর পারছি না আমি এসব সহ্য করতে। আমি তোমার ভাইয়াকে কখনো ক্ষমা করতে পারবো না। জানি না তোমার ভাইয়া আমার সাথে কোন জন্মের করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। শুধু জানি ও আমার সাথে যা করছে তা একদম ঠিক হচ্ছে না। শান্ত হও বৌমনি, শান্ত হও। এভাবে কান্না করলে তোমার শরীর খারাপ হবে। আমি কিভাবে শান্ত হব বলো? তোমার ভাইয়া তো আমার সাথে অমানুষের মতো আচরণ করছে। চলো তো, ওঠো, তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই, তোমার ভালো লাগবে। তুমি তো আমাদের বাড়িটা দেখোইনি। মাফিয়াটা ডোর লক করে চলে গেছে, বের হব কি করে? আরে বৌমনি, তুমি কি পাগল হয়েছো নাকি? কেন? আরে বাবা, আমি তো ভেতরে এসেছি, এই দেখো ডোর ওপেন করা। তোমার ভাইয়া তো আমায় পাগল বানিয়েছে। ভালো থাকতে তো আমায় মুক্তি দেবে না। সব পাগল হয়ে যদি যাই। এই জিমিন। হ্যাঁ বৌমনি, বলো। আমি পাগল হলে তোমার ভাইয়াকে বলো পাবনাতে দিয়ে আসতে, কেমন? জিমিন কিছু একটা বলতে যাবে তার আগেই লিজা এসে বলে, কে পাবনায় যাবে? ইয়ে মানে অসহায় অবস্থায় পড়ে যায় তে। ও কিছু না মনিমা, আমি বৌমনিকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাইতে চাই। হ্যাঁ, ভালো কথা, যাও দেখিয়ে নিয়ে এসো। যাওতে জিমিন তোমায় দেখিয়ে দেবে। একা বসে থাকতে তো ভালো লাগে না। এখন জাঙ্কুক ভাষায় নেই, তুমি একটু বেরিয়ে এসো। ও আসলে তো আর টাইম দেবে না। ছেলেটা খুব রাগী, বাট মনটা ভালো।
কেমন ভালো জানা আছে। যে ছেলে একটা মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে, প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়, তার মন আবার ভালো। থাক আর না, এখন গুন্ডাটা নেই, এটাই সঠিক সময়। বাগানে বেড়াতে গিয়ে আমি পালিয়ে যাব, মনে মনে বলল তে। কি হলো বৌমনি, কি এত ভাবছো? কই কিছু না তো। জিমিন থেকে বাগানে নিয়ে যাই। অনেক সুন্দর তো বাগানটা, এত ফুল গাছ, আমার খুব ভালো লেগেছে। তাই আসলে এখানে যা যা দেখছো এইগুলো ভাইয়ার পছন্দের গাছ, সব ভাইয়া লাগিয়েছে। পছন্দ তো হতেই হবে, আমার ভাইয়ার যদি পছন্দ না থাকতো তাহলে আমায় এত সুন্দর বৌমনি নিয়ে এসে দিতে পারতো বলো? তে তার ছেলের হাসি দিয়ে মনে মনে বলছে, বৌমনি না ছাই, আমায় তো কষ্ট দেওয়ার জন্য। কিন্তু ছেলেটা দেখতে হেবি। এই বাড়ির সবাই কত ভালো, ও যদি একটু ভালো হতো তাহলে আমি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতাম না। তে এসব ভাবছে আর জিমিনের পিছন পিছন যাচ্ছে। কি গো বৌমনি, কি ভাবছো এত? তুমি তো দেখছি সব সময় ভাবনায় মেতে থাকো। জিমিনের কথায় তের ঘোর কেটে যায়। তে কিছু বলতেই যাবে তার আগেই সে দোলনা দেখে, যে দোলনাটা ও আগেই দেখেছিল জাংকুক যখন কালকে ওকে কোলে করে প্রথমেই বাড়িতে নিয়ে আসে। দোলনাটা খুব সুন্দর, বিশেষ করে ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য বেশি সুন্দর লাগছে। তে দৌড়ে গিয়ে ওই দোলনাটাই বসে, জিমিনও ওর সাথে গিয়ে বসে। জিমিন বলা শুরু করে, জানো বৌমনি, এই দোলনাটা আমার ভাইয়ার খুব পছন্দ। আমার ভাইয়া যখন মন খারাপ থাকে তখন ও এখানে এসে বসে, আকাশের দিকে তাকিয়ে থাকে, কি যেন বলে। এই দোলনাটি ভাইয়া অনেক যত্ন সহকারে রেখেছে। তে কিছুটা অবাক হয়। ও ভাবছে গুন্ডাটারও আবার মন বলে কিছু আছে, যে তাকে সবসময় কষ্ট দেয়। বৌমনি, মাথায় আঁচলটা দাও, আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে, বলে জিমিন থেকে বাগানের পিছনে নিয়ে যায়। এটা তো মনে হচ্ছে কবরস্থান। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার মামনি, বাবাই, দাদু, পিমনি আর আমার আরেকটা ভাইয়া ঘুমিয়ে আছে। আরেকটা ভাইয়া? হ্যাঁ, আমার দুইটা ভাইয়া। ওরা নাকি যমজ ছিল, জেকে আর জাংকুক। তোমার ভাইয়া আর বাকিরা কিভাবে মারা যায় তা আমি জানি না বৌমনি, আমায় কখনো বলেনি। আমি নাকি খুব ছোট ছিলাম, এসব ভাইয়া আর মনিমা জানে। আমি প্রশ্ন করেছিলাম, বাট আমায় কেউ বলেনি। ভাইয়া নাকি সব হারিয়ে এমন হয়েছে। আমার ভাইয়া আসলে খুব ভালো, কিন্তু ওর ভেতরে অনেক কষ্ট, যাও লুকিয়ে রেখেছে, আমাদের বুঝতে দেয় না। তে সব শোনার পরে ওর মন খারাপ লাগছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। বৌমনি, তুমি ওখানে ওয়েট করো, আমার ফ্রেন্ড ফোন দিয়েছে, আমি কথা বলে আসছি। ওকে। তে তো ভুলেই গিয়েছে যে ওর পালাতে হবে। ওর মনে পড়ে আশেপাশে দেখে এই দিকটায় কেউ নেই, কিন্তু পালানোর মতো রাস্তাও তো নেই। ভাবতে ভাবতে ওর মাথায় বুদ্ধি আসে যে ও এই লম্বা পাঁচিল টপকে যাবে। এটাই ভালো, হাত পা ভেঙে গেলে যাবে, কিন্তু এই গুন্ডাটার হাত থেকে তো মুক্তি পাবে। তে আর কিছু না ভেবে যেই উঠতেই যাবে আর পেছন থেকে কেউ ওর হাত খুব শক্ত করে টেনে ধরে।